আজকে একটু সামনাসামনি চলে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো এই গণেশ মন্দিরে যাব ভেবেছিলাম, রিঞ্ঝাতেই যে মন্দিরটা আছে আর কি বাড়ির কাছাকাছি, তো সেটাতেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানে যাদের সঙ্গে যাব তারা কেউ ফ্রি নেই। তো জানি না বিকেলবেলাও তারা সময় করতে পারবে কিনা। যদি সময় করতে পারে, মানে বিকেল নয় সন্ধেবেলায় আর কি, তাহলে একবার নয় ঘুরে ঘুরে আসবো সেখান থেকে। আর যদি যাই তাহলে তো টুকটাক একটু ভিডিও করবই। তো এই ভিডিও টপিক কিন্তু আলাদা। এটাতে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মেঘালয় মার্ডার কেস। মানে সেই মধ্যপ্রদেশের হানিমুন কাপল যে মেঘালয় ঘুরতে এসেছিল, তারপর তারা যা যা করেছে মোটামুটি সবারই তো কিছু না কিছু জানা। তো এখন যেটা হয় আর কি, একটা ঘটনা ঘটার পরে যত দিন এগোতে থাকে সাধারণ মানুষজন সেটা আস্তে আস্তে স্মৃতির পাতা থেকে সরিয়ে দিতে থাকে আর কি। তো সেই কারণেই আরেকবার এটা রিক্যাপ দিতে এলাম আর কি, যে মোটামুটি যতজন দোষী আছে তারা তো মেঘালয় পুলিশ সবাইকেই মোটামুটি গ্রেপ্তার করে নিয়ে এসছে। তো জেলের মধ্যেই আছে, কয়েকজন আবার ছাড়াও পেয়ে গেছে কিন্তু তার মধ্যে। তবে কারুর এগেনস্টেই এখনো অবধি চার্জশিট কিন্তু পেশ করা হয়নি। যেটা শোনা যাচ্ছে যে আগামী এই মানে 1 সেপ্টেম্বর আর কি চার্জশিট পেশ হবে। ভীষণই সত্যি কথা যে মাঝে মাঝে মনে হচ্ছে যে সময়টা একটুখানি বেশিই লেগে যাচ্ছে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করতে আর কি। এখন অনেকগুলো ব্যাপার থাকে, তো মানে কি বলবো, যে এই যে যারা এরকম ঘৃণ্য অপরাধগুলো করেছে তারাও তো ধুরন্ধর কম না, তাই না? তো তারা কি ফাঁকফোকর গলে আর কি বেরিয়ে যাবে ব্যাপারটা থেকে। হয়তো পুলিশের সামনে সব দোষ স্বীকার করে নিয়েছে, এরপর যখন পুরো ব্যাপারটা কোর্টের সামনে যাবে তখন হয়তো পুরো উল্টো কথা বলবে। উকিল যেমন শিখিয়ে দেবে তাদেরকে সেইভাবে বলে কয়ে তারা বেরিয়ে যাবে হয়তো। তো সেই কারণে কোনো ফাঁকফোকর যাতে এখানে না থাকে সেই জন্যই মেঘালয় পুলিশ একটুখানি বেশি টাইম নিচ্ছে। তো যাই হোক, আশা করছি সবটাই ঠিকঠাক থাকবে, কারণ সমস্ত প্রমাণগুলো সঠিকভাবে তারা মানে কালেক্ট করে চলেছে। কিন্তু বারবার যাচ্ছে হচ্ছে ইন্দোরে যাচ্ছে, সেখান থেকে যাদের সঙ্গে কথাবার্তা বলার নতুন নতুন মানে ক্যারেক্টার সমানেই এন্ট্রি নিচ্ছে, তাদের সাথে কথাবার্তা বলছে, জিজ্ঞাসাবাদ করে ঠোরে অনেক কিছু মানে প্রুফগুলো জোগাড় করছে, তারা নিজেদের কাছে সব রেখে দিচ্ছে। যখন চার্জশিট পেশ করবে তার সাপোর্টিভ সব কিছু তাদের কাছে ডেফিনেটলি থাকবে। কয়েকদিন ধরে আমাদের বাড়ির আশেপাশে এতগুলো বাড়িতে মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এত আওয়াজ চলছে, এখনো হয়তো পেছন থেকে এই নয়েজগুলো আসছে, তো তোমরা একটুখানি সেগুলোকে ইগনোর করো। তো যেটা বলছিলাম আর কি, এই যে মানে এই কেসটাতে সেই সোনম রঘুবংশী বিয়ের 11 দিনের মাথায় জঘন্যভাবে তার স্বামীকে এখানে এই যে হত্যা করে। এবার কেন করেছিল এক্স্যাক্ট মোটিভটা কিন্তু জানা যাচ্ছে না আর কি, এখনো জানা যায়নি। ভাবা গেছিল যে রাজ কুশওয়া বলে ছেলেটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল একটা, তো সেই থেকে এখন এদের মানে কি বলবো, মেয়েটার বাড়ির সবাইকেই একটুখানি সন্দেহের চোখে মানে লাগছিল প্রত্যেকেরই। যারা যারা এই ঘটনাটা শুনেছে তাদেরই একটুখানি অদ্ভুত লেগেছে আর কি, যে মেয়েটির যে দাদা গোবিন্দ আর কি, তো এ কি করছে, এ প্রথমে বলেছিল যে আমার বোন যদি দোষী হয় তাহলে তাকে ফাঁসি দিয়ে দেবো। আবার একবার বলছে সে যে ও কোনোভাবেই দোষী হতে পারে না, কারণ ওর সঙ্গে রাজকুশওয়ার এরকম কোনো সম্পর্ক থাকতেই পারে না। রাজকুশওয়া হচ্ছে আমাদের কর্মচারী, এবং এই ওই ছেলেটির সাথে এই মেয়েটির নাকি ভাই বোনের মতন সম্পর্ক ছিল, রাখির দিন রাখি পরানো হতো। তো দুরকম কথাবার্তা সমানে সে বলে চলেছে। এখন ওই জন্য এই গোবিন্দ বলে লোকটির কথাবার্তাগুলো একটু অস্বাভাবিক প্রথম থেকেই লেগেছে, কিন্তু তা সত্ত্বেও সে এই রাজা রঘুবংশী এদের বাড়ির লোকজনের সাথে এত সুন্দর মিষ্টি করে করে ব্যবহার করেছে, মানে সবার সামনে শো করেছে এমনভাবে যে দোষ মানে এক্স্যাক্টলি তার কোনো দোষ আছে কিনা এটাও কিন্তু বোঝা যাচ্ছিল না। একটা টাইমের পরে কি হলো যে সে তার কথাবার্তায় এই রাজা রঘুবংশীর বাড়ির লোকজন বেশ বিরক্ত হয়ে গেল। ওর মাকে ধরে সেই কান্নাকাটি করে ভালো মানুষই সাজা, এইগুলো ওরা ঠিক মানে আস্তে আস্তে বুঝে গেল যে এটার মধ্যে কিছু একটা অন্যরকম ব্যাপার আছে, এও হয়তো জড়িত আছে। তো এরপরে যেটা হলো দেখলাম যে রাজা রঘুবংশীর 2 দাদা আর কি, বিপিন আর আরেকজন বোধহয় শচীন, এরাও ওই ছেলেটির নামে যা খুশি তাই বলা শুরু করলো যে ও নিশ্চয়ই আছে ওর বোনের সাথে। তো এরকম করতে করতে আলটিমেটলি একটা টাইমের পরে দেখা গেল মানে এই গোবিন্দ আর কি উল্টো সুর গাইতে থাকলো। সে বলল যদি আমার নামে এরকম দোষ দিতে থাকো
তোমরা তাহলে একটা কাজ করো, আমার এগেনস্টে কিছু একটা কমপ্লেন করো তোমরা, উইথ প্রুফ আর কি। তো সেই রকম বলা শুরু করলো। প্রথম থেকে সে বেশ পোলাইটলি সবার সাথে কথা বলছিল, মনে হচ্ছিল খুব ভালো মানুষ, কিন্তু তার মধ্যেও মানে ভালো করে ঘটনাটার যারা যারা আর কি নোটিস করেছো তাদের কিন্তু ওকে দোষী বলেই মনে হচ্ছিল, জানি না যেভাবে জিনিসগুলো সকলের সামনে আসছিল আর কি। তো একটা টাইমের পরে ও গিয়ে হঠাৎ করে রেগে ঠেকে গেল আর কি, যে আমার নামে দোষ যদি দিতে হয় উইথ প্রুফ দোষ দাও আর কি। মেঘালয় পুলিশের তরফ থেকে কিন্তু এখন আর কোনো মানে প্রেস মিটিং করা বা কিছু সেগুলো কিছুই চলছে না। শুধু যা খবরগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে টুকটাক এদিক ওদিক সার্চ করলে যতটুকুনি যা পাওয়া যাচ্ছে আর কি। তো সেখান থেকেই দেখলাম মাঝখানে এই যে রাজা রঘুবংশীর দুই দাদা আর কি, বিপিন শচীন, এই শচীন সম্বন্ধে একটা কমপ্লেন এলো আর কি। সেটা হচ্ছে শচীনের কিন্তু এমনিতে বাড়িতে বউ রয়েছে, মেয়ে রয়েছে, বাচ্চা মেয়ে। তো তারপরে শোনা গেল হঠাৎ করে একটা মেয়ে কোত্থেকে এসে মুখ চোখ ঢেকে দেখলাম নিউজ চ্যানেলে, সে একটা কমপ্লেন করছে যে তার সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে এই শচীন রঘুবংশীর। এখন সত্যি মিথ্যে জানা নেই, সে দাবি করলো যে তাদের আবার নাকি একটা পুত্র সন্তানও রয়েছে। এখন এটা পুরোপুরি নাকি বিবাহ বহির্ভূত একটা কেস, প্রথমে সেটাই বলল। এখন আবার তারপরে দেখলাম যে সে বলছে যে তাদের নাকি বিয়েও হয়েছে, কিছু কিছু ছবিও সে দেখাচ্ছে আর কি। তো এখন বোঝা যাচ্ছিল না প্রথমে সত্যি কি মিথ্যে, কিন্তু ছবিগুলো দেখে একবার মনে হচ্ছিল হলেও হয়তো হতে পারে। এরপর যেটা দাঁড়ালো, বোধহয় ডিএনএ টেস্ট করানো হলো। তো দেখা গেল যে হ্যাঁ, ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু ওই বাচ্চাটা, যেটা মেয়েটি দাবি করছে, মেয়েটির যে ছোট ছেলে আর কি, তার সাথে এই শচীন রঘুবংশীর ডিএনএ টেস্ট কিন্তু মানে রিপোর্ট ম্যাচ করলো। তো সেক্ষেত্রে এখন জানি না কোনটা কি সত্যি, কারণ মেয়েটা একবার বলেছে যে পুরোপুরি এটা বিবাহ বহির্ভূত কেস, ওদের মধ্যে কোনো বিবাহ হয়নি, আবার তার পর মুহূর্তে বলেছে সে যে না ওদের বিয়ে হয়েছে। এবার যেটা দাঁড়ালো, মানে এই ঘটনা নিয়ে কিন্তু রাজা রঘুবংশীর বাড়ির লোকজন কোনো রকম কথাবার্তা পাবলিকলি কিচ্ছু বলেইনি, শোনাই যায়নি। এবার যেটা দেখা গেল যে মেয়েটি একদিন এদের রাজা রঘুবংশীর বাড়িতে গিয়েও একটুখানি চেঁচামেচি করেছে আর কি। হঠাৎ করে গিয়ে সে তার নিজের অধিকার, বাচ্চাটার অধিকার, এই সমস্ত সব নাকি দাবি করেছে। এবার সত্যি মিথ্যে জানি না, এগুলো সব নিউজ মিডিয়াতেই যা যা খবরগুলো দেখছিলাম। তো এই দাবি করাতে এদের বাড়ির লোকও একটুখানি বিরক্তই হয়েছে, অদ্ভুত লেগেছে। তো তখন এই যে শচীন রঘুবংশী বা বিপিন রঘুবংশী, এদের যে বউগুলো রয়েছে, তারা সেই দুই বউ মানে দুই যা মিলে একসাথে আবার পুলিশের কাছে গিয়ে একটা কমপ্লেন করে এসছে ওই বাইরের মেয়েটার নামে আর কি, যে ও এরকম এসে আমাদের বাড়িতে এরকম হল্লাগুল্লা করেছে আর কি, তার ফলে আমাদের অসুবিধা হয়েছে হ্যানা তানা। এইটুকুনি এই ঘটনাটা শোনা গেল। এরপরে আর ওটার কি আপডেট হয়েছে কিছু তো আর জানা যায়নি। তারপরে আরেকটা জিনিস কানে এলো, সেটা হচ্ছে যে রাজা রঘুবংশীর বাড়িতে আর কি ওর মা ছিল একা, বাকি ভাইরাও কেউ বাড়িতে ছিল না, বউয়েরা ছিল, মেয়েরা ছিল আর কি, বাড়িতে কোনো পুরুষ বাড়িতে ছিল না। এই অবস্থায় একজন বাইরে থেকে লোক আসে, সে দাবি করে সে রাজস্থানের কোথা থেকেও একটা এসছে বোধহয়। তো সে দাবি করেছিল প্রথমে সে পুলিশ এবং সে নাকি রাজা রঘুবংশীর বন্ধু। এরপরে পুলিশ হিসাবে সে এদেরকে টুকটাক এটা ওটা সেটা প্রশ্ন করতে শুরু করে। তো প্রথম দিকে সন্দেহ হয়নি, কারণ ওরা তো জানছিলই যে এই কদিন ধরে ওদের বাড়িতে বারবারই পুলিশ আসছে, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, ফলে ওরা ইউজ টু হয়ে গেছিলো আর কি, ওদের কিছু অস্বাভাবিক লাগেনি। তারপরে হঠাৎ করে মানে কোশ্চেন যত বেড়েছে ওদের তখন একটা সন্দেহ এসেছে আর কি, যে রাজারই যদি বন্ধু হবে এ ছেলে, আগে তো কোনোদিন তাকে দেখিনি শুনিওনি তার নাম, তারপরে বন্ধু হলে সে তো কিছু না কিছু এই বাড়ির সম্বন্ধে জানবে, সে জিজ্ঞেস করছে কারা থাকে, কে কোথায় চাকরি করে, কে কি করে না করে, এমন এমন প্রশ্ন করছে, অস্বাভাবিক লাগছে। তখন রাজা রঘুবংশীর মা গিয়ে চট করে তার এক ছেলেকে আর কি, বোধহয় বিপিন বা শচীন কার একটা নাম শুনলাম, তাকে গিয়ে ফোন করে, বিপিনকেই বোধহয় ফোন করে জিনিসটা জানায় আর কি, যে একজন বাড়িতে এরকম এসেছে, এরকম ব্যাপার আর কি। তো সঙ্গে সঙ্গে সে কিন্তু চলে আসে, এসে সে এবার এই লোকটির সাথে কথাবার্তা বলে বুঝতে পারে যে না, এটা একটা উল্টোপাল্টা কেসই হতে চলেছে। তো সে সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে আনে। তো পুলিশ এসেও এর সাথে মানে কথা বলে যখন লোকটার সাথে, আস্তে আস্তে বোঝা যায় ঘটনাচক্রে যে এই একটা মানে পুলিশই ছিল আর কি। এবার কোনো একটা কারণে একে পুলিশ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
তো এবার সে মানে এইটুকুনি শোনা গেল, এরপরে তো এ কেন এসেছিল, সত্যি কি জানতে এসেছিল এদের কাছে, আর কোনো মানে বাজে উদ্দেশ্য এর আছে কিনা, বা এই রাজা রঘুবংশীর মার্ডার কেসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো কিন্তু আর সেভাবে কিছু তো জানা যায়নি। মেঘালয় পুলিশ কিন্তু এই যে ঘটনা, মানে দুর্ঘটনাই বলা উচিত এই খুনের ঘটনাটাকে, তো এই দুর্ঘটনার পেছনে তো আরও অনেক রকম ঘটনা আছে, কে কার সঙ্গে কিভাবে কি জড়িত ছিল, কে কার সঙ্গে মানে ফোনে কথা বলেছে, ফোন রেকর্ড মানে ফোনের কল রেকর্ড থেকে তো অনেক কিছুই ধরা যায়, সেগুলোকে সব কিছু মানে বোঝার জন্য অনেকবার কিন্তু ইন্দোরেও গেছে, তারা অনেকের সঙ্গে কথা বলেছে। তো অনেকগুলো ক্যারেক্টার কিন্তু ভিতরে যে এসেছে সেগুলো আমরা দেখেছি। লোকেন্দ্র তোমরে বলে একজন, সিলম জেমস বলে একজন, তারপর বল্লু বলে একজন, মানে যে বাড়িটাতে ওরা গিয়ে এখান থেকে খুন করে যাওয়ার পরে ওরা না যে বাড়িটাতে উঠেছিল আর কি ইন্দোরে, এই সোনম রঘুবংশী, সেই বাড়িটায় যে কেয়ারটেকার ছিল, তারপরে সেই বাড়িটা যার থ্রু দিয়ে ওরা নিয়েছিল সবাইকেই মেঘালয় পুলিশ কিন্তু জেরা করেছিল, এবং ওখান থেকে সোজা তারা এখানে অবধি নিয়ে আসে, মেঘালয় অবধি নিয়ে আসে। এখন তারপরে মেঘালয় পুলিশ কিন্তু আরেকবারও যায় সেখানে, যে এই লোকগুলো ওদের কিভাবে সাহায্য করেছিল, না এদের এই যে এদের কাছে যে ব্যাগ ছিল, পিস্তল ছিল, যেসব জিনিসগুলো হাতিয়ারগুলো ছিল, এরা এই লোকগুলোই কি করেছিল, ইন্দোরে গিয়ে একটা দেখেছিলাম যে একটা নালা টাইপের রয়েছে আর কি, তার মধ্যে কিভাবে ল্যাপটপ সব কিছু আর কি ফেলে দিয়েছিল। তো পুলিশ গিয়ে, মেঘালয় পুলিশ গিয়ে ওদেরকে সাথে নিয়ে আবার সেগুলো সব উদ্ধার করে। এখন ফোনগুলো কয়েকটা হয়তো পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি, বা কল রেকর্ড থেকে বাকিটা সবটা ব্যাপারগুলো তারা তো আন্দাজ করতে পেরেছে, পাবলিকলি সব কিছু আর কি বোঝায়নি হয়তো। এখন এই লোকগুলো আর কি লোকেন্দ্র তোমর বা সিলম জেমস, এরা ডাইরেক্ট তো খুনের সঙ্গে জড়িত নয়, সেই কারণে হয়তো তাদেরকে মাঝখানে ছেড়েও দেওয়া হয়েছে, ছেড়ে দিয়েছে তাদেরকে। কিন্তু এই যে মেন যারা কালপ্রিট আর কি, রাজ কুশওয়া, তার সাথে সোনম রঘুবংশী এবং তাদের যে 3টে বন্ধু ছিল আর কি, যারা নাকি কোনো পয়সার জন্য না, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই এরকম একটা নক্কারজনক খুন করে বসে থাকে, তো তাদেরকে কিন্তু এখনও ছাড়া হয়নি, তারা রয়েছে এখনও। রিসেন্টলি যে খবরটা সামনে এলো যে মেঘালয় পুলিশ কিন্তু মানে তাদের একটা টিম আর কি এখনও ইন্দোরে বসে আছে, কারণ যে ব্যাপারটা নিয়ে এখন তদন্ত চলছে যে এই রাজ কুশওয়া বা সোনম রঘুবংশী আর কি, এরা বিয়ের আগে বা বিয়ের পরেই মানে ঘটনাটা ঘটাবে বলেই নিজেদের ফোনগুলোকে সমস্ত ইউজ না করে নতুন দুখানা ফোন আর কি তারা বোধহয় কেনে বা কিছু হবে, যেই দুটোতে ওরা, যেই সিমগুলোতে ওরা কথাবার্তা বলতো আর কি, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সেগুলো ফোনগুলো পুলিশ আর পায়নি হয়তো, কিন্তু ওই কল রেকর্ড থেকে কি সব কিছুই তারা জেনে গেছে। এখন এই যে ফোন দুটো, এইগুলো মানে সিমগুলো আর কি বলছি আমি, এই সিম কার্ডগুলো কিন্তু রাজ কুশওয়া বা সোনম রঘুবংশীর নামে রেজিস্টার্ড নয়, অন্য কারোর নামে হয়তো রেজিস্টার্ড ছিল আর কি। তো সেই দুজন মানুষকে খোঁজার জন্য কিন্তু মেঘালয় পুলিশ এখন সেখানে রয়েছে, এবার পেয়েও গেছে একটা, বোধহয় কি নাম শুনলাম, ভরত যাদব বোধহয়, তা মানে এবার এই কল রেকর্ড চেক করে হানাতালা করে দেখা গেছে রাজ কুশওয়ার সঙ্গে তার বহুবার কথা হয়েছে অনেকক্ষণ ধরে, তো সেই লোকটাকেও উদ্ধার করা হয়েছে আর কি, মানে পুলিশের কাছেই রয়েছে সে। তো রাজ কুশওয়ারই নাকি কোনো একটা বন্ধু, সেই তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজন লোকের সন্ধান পাওয়া গেছে, তো এদেরকেও হয়তো মেঘালয়তেই নিয়ে আসবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এদেরকে আবার নিয়ে আসবে, জিজ্ঞাসা করে আবার কি বেরোবে, তো আর তো 1 সেপ্টেম্বর হতে দেখো আর কদিন মাত্র বাকি আছে, তার মধ্যে কি ব্যাপারগুলো পুরো মিটবে জানি না, আশাটা রাখা যাক আর কি। এই যে এত ঘটনা ঘটছে, এত জিজ্ঞাসাবাদ ওদেরকে করা হচ্ছে, এই সোনম রঘুবংশী বলে মেয়েটা কীরকম অদ্ভুত টাইপের মেয়ে, দোষ তো ডেফিনেটলি সে স্বীকার করেছে, কিন্তু কি যে এর মাথার মধ্যে রয়েছে, কিন্তু কোনো সময়ের তরেই ভেঙে পড়া যাকে বলে সেটা কিন্তু ভেঙে পড়েনি, রাজ কুশওয়াও পড়েনি ভেঙে কোনো রকম। এদের যে কি মোটিভ এদের বোঝা মুশকিল আর কি, হয়তো ওই যে বললাম পুলিশের সামনে সব স্বীকার করেছে, এরপরে আবার কিভাবে গুটিয়ে যাবে ওরাই জানে। তো এখন যেটা হচ্ছে, কিন্তু বাকি যে ওদের বন্ধুগুলো এদের বন্ধুত্বের খাতিরেই আর কি যে খুনটা করে বসে, তারা শুনলাম রিসেন্টলি যে একটুখানি ভেঙে পড়েছে, তারা বলছে যে এরকম লাইফ লিড করার চেয়ে একটু মানে বিষ খেয়ে মরে যাওয়া বেটার, তো তারা নাকি এই জেল কর্তৃপক্ষের কাছে বিষ টিস চেয়েছে,
রিসেন্ট খবরে বোঝা, মানে যেটা শুনলাম আর কি। জানি না এগুলো সবই নাটক কিনা, কি করে বলবো কি জিনিস, দেখা যাক। পুলিশ কিছু নিজে থেকে যে বলছে না, একটুখানি বললে ব্যাপারগুলো আর একটু জানা যেত। তো যাই হোক, আমি বলবো বলার দরকারও নেই। এমনভাবে মানে সলিড প্রুফ জোগাড় করে রাখুক যাতে চার্জশিট পেশ হওয়ার পরে কোনোভাবে যেন এরা আইনের ফাঁকফোকর বলে কোনোভাবে পালাতে না পারে, কোনোভাবেই না বাঁচতে পারে। মিনিমাম দোষীও যে রয়েছে তারও যেন ভালো মতন কিছু একটা সাজা হয়। আর এই সোনম রঘুবংশীর তো ফাঁসি আশা করছি। তো অপেক্ষা করে বসে থাকবো 1 সেপ্টেম্বরের জন্য, যেন চার্জশিটটা অন্তত পেশ হয়ে যায়। তো এইটুকুনি বলার ছিল আর কি আজকের ভিডিওতে। দেখা যাক কি আপডেট হয়। যদি কিছু প্রোগ্রেস হয়ে থাকে ঘটনার, তাহলে পরে না হয় আবার একটা ভিডিও বানাবো। তো এইটুকুনি বলার ছিল। চলো, টাটা।